প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আর এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন রোহিঙ্গা সংকট বাংলাদেশে মিয়ানমার থেকে আসা বিভিন্ন সময় আসা, এখন সংখ্যাটা 10.5 লাখের উপরে বা তারও কম বেশি। তাদের অনেকেই বাংলাদেশ হয়ে বিভিন্ন দেশে চলে গিয়েও জটিলতা অনেক বাড়িয়েছেন। যেমন সৌদি আরব রোহিঙ্গাদেরকে চিহ্নিত করে তাদের বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে। এখন এই রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছে, তখন আমরা একটা সময় যখন মানবিকতার কারণে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ, এবং সেটা তাদের আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল সেই উদ্যোগটি। কিন্তু এখন সেই রোহিঙ্গারা আমাদের দেশের জন্য একটা বড় সংকট হয়ে দেখা দিচ্ছেন। আমরা এখনও মানবিকভাবে তাদের পুনর্বাসন চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে ভাষান্তরে ধাপে ধাপে স্থানান্তরিত করা হচ্ছে। কিন্তু এই সমস্যার শেষ সমাধান সেটা হলো যে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া এবং সেখানে তাদের নিজ নিজ গ্রামে বা তাদের মতো করে সেখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। এটা হলো রোহিঙ্গা সমস্যার সমাধান। এই সমাধান নিয়েও অনেক দিন ধরে আলোচনা নানা রকমের হচ্ছে, কিন্তু ঠিক সমাধানের সূত্র চুক্তি হয়েছে, একাধিকবার উদ্যোগও নেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই হয়নি। আজকে একটু আশার আলো এই কারণে যে আজকে বাংলাদেশ মিয়ানমারকে নিয়ে বৈঠকে বসেছিল চীনের মধ্যস্থতায় বৈঠকটি হয়েছে। কারণ আমরা জানি এই সংকটের মূল অনেকটা চীনের, চাবিকাঠি অনেকটা চীনের হাতে। চীন চাইলে মিয়ানমার সম্মত হতে পারে। ফলে এবং আমরা দেখেছি বারবার জাতিসংঘে চীন ভ্যাটো দিয়ে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। সেইখান থেকে তারা আজকে যখন মধ্যস্থতা করছে, ফলে এটা একটা এই এতদিনের মধ্যে এটা একটা ইতিবাচক অগ্রগতি বলা যেতে পারে। সেই জায়গা থেকে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে দেখব যে এই রোহিঙ্গাদেরকে শেষ পর্যন্ত চীনে তাদের নিজ বাসভূমে, নিজ গ্রামে, নিজ এলাকায় ফিরিয়ে দেয়া যায় কিনা। আমাদের আজকে শিরোনাম কিন্তু একটু সংশয় তবু থেকে যায়। এত রোহিঙ্গা, যেমন বাংলাদেশ যে তালিকা দিয়েছিল মানে মিয়ানমার, তার সেই তালিকার অনেককেই ঠিক করেনি, এখনও ভেরিফাইড করেনি। তারপরও সেটা নিয়ে আলোচনা আছে। আমাদের আজকে শিরোনাম ফিরিবে কি ফিরিবে না। আমাদের স্টুডিওতে আছেন সাংবাদিক মাইনুল আলম, যিনি দীর্ঘদিন ধরে কূটনীতিক এই বিট নিয়ে কাজ করছেন এবং জানেন এই সমস্যার আগাগোড়া। সংযুক্ত হব আমরা সাবেক পররাষ্ট্র সচিব এবং বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো শহীদুল হক, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, এবং আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই মাইনুল আলমকে দিয়েই, কারণ আজকের দিনের যে ঘটনা, যে ত্রিপক্ষীয় বৈঠক, যেটা একটু আশা জাগিয়েছে আমাদের মনে, সেটা নিয়ে আমরা একটু মাইনুলের একটা বিশ্লেষণ শুনবো। তবে তার আগে আমাদের রিপোর্টার আশিকুর রহমান অপুর একটি রিপোর্ট যেটি আজকে করেছে সেটা একটু দেখে আসি, তারপরে আমরা আলোচনাটা শুরু করব মাইনুল আলমকে দিয়ে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বড় চ্যালেঞ্জ রাখাইনের ভেতরের নিরাপত্তা। চীনের মধ্যস্থতায় 3 দেশের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের জোর তাগিদ ছিল রাখাইনের ভেতরে জাতিসংঘের সংস্থাগুলো এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা। এরকম গঠনমূলক উপস্থিতি স্বাগত জানিয়েছে চীন, যদিও নীরব থেকেছে মিয়ানমার। আবার চীনের স্বাগত জানানোর বিরোধিতাও করেনি নেপিডো। চাইনিজ ভাইস মিনিস্টার যখন সামারাইজ করলেন, তখন ওই ইন্টারন্যাশনাল কমিউনিটির কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্টের কথা বললেন, এবং সেটা কিন্তু সে অপোজ করে নাই। অন্য একটা পয়েন্টে সে কথা বলল, কিন্তু এই পয়েন্টে সে কিছু বলে নাই। সুতরাং আমরা ধরে নিচ্ছি নীতিগতভাবে তাদের সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন আসে, কারা আগে যাবে? গত 3 বছরে প্রায় 8.5 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে 42,000 নামের যাচাই বাছাই করে প্রায় 28,000 রোহিঙ্গার নাম ফেরত পাঠিয়েছে নেপিডো। তারা বলছে প্রত্যাবাসন শুরু হোক এই তালিকা ধরেই, যদিও বাংলাদেশ বলছে গ্রামভিত্তিক প্রত্যাবাসন করালে রোহিঙ্গাদের মধ্যে সাহস বাড়ানো সম্ভব। তাদের দিক থেকে একটু কিছুটা ভিন্নতা হয়তো থাকতে পারে প্রস্তাবের, আবার তারা সবাই বলেছে যে ফ্লেক্সিবিলিটি দেখাবে। 3 দেশের বৈঠক দিয়ে মূলত দীর্ঘদিন থমকে থাকা রোহিঙ্গা ফেরত প্রক্রিয়ার জট খুলতে শুরু করলো। সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বৈঠক করবে এই বিষয়ের ওয়ার্কিং লেভেল, যাতে বাংলাদেশ মিয়ানমারের পাশাপাশি যুক্ত থাকবে চীনও। সমস্যা সমাধানে দেশগুলোর মহাপরিচালকেরা যুক্ত থাকবেন একটি হটলাইনে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যেই আমাদের ওয়ার্কিং গ্রুপের যে মিটিংটা, সেটা হবে। নেপিডোদের তাদের যে ডিজি আছে এবং
বেইজিংয়ে তাদের ফরেন মিনিস্ট্রির যে ডিজি আছে ওনারাও সংযুক্ত হবেন এবং এটা ডিজিটালি হবে। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেছেন চীনের ভাইস মিনিস্টার লু ঝাওহুই, আর বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মিয়ানমারের প্রতিনিধিত্ব করেছেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী হাওডো সুয়ান। বৈঠকে মিয়ানমারের আচরণ আন্তরিক বলে মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের। টোন শুনে মনে হলো যে দে আর উইলিং টু ডিসকাস, এবং এই যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে মিটিংটা হয় তখন আমরা এর মধ্যে ওরা তো লিড টাইম পাবে একটু আলোচনা করে নেওয়া। আজকে তো এটা একটু আমরা বেশি পুশ করলাম। পররাষ্ট্র সচিব বলছেন বাংলাদেশ চায় এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই রোহিঙ্গাদের ফেরা শুরু হোক। এক্ষেত্রে চীনের অবস্থান অনেকটাই বাস্তবতার মুখ দেখাতে পারে বলে আশা করছে ঢাকা। চীন একটা শক্তিধর দেশ হিসেবে তাদেরও আত্মপ্রকাশ করা বা একটা তাদেরও ঘটছে, উন্মেষ ঘটছে, তো সেই ক্ষেত্রে তাদেরও একটা মানে রেজাল্ট দেখানো বা একটা তাদেরও ক্রেডিবিলিটিরও একটা ব্যাপার আছে। সুতরাং তাদের নিজেদের তাগিদেই তারা চেষ্টা করবে যাতে করে আমাদের এই প্রবলেমটা দ্রুত সলভ হয়ে যায়। আর এছাড়া ইকোনমি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। জনাব মাইনুল, আমরা আজকের যে ত্রিপক্ষীয় বৈঠক সেটা পররাষ্ট্র সচিব মাসুদ মোমেন শেষ দিকে বলেছেন যে আলোচনা শুরু করতে মিয়ানমার রাজি হয়েছে। আর আপনার শিরোনাম ফিরবে কি ফিরবে না, আমি বলবো যে যদি ফিরে কবে ফিরবে তা জানি না, এমন একটি ব্যাপার। 3.5 বছর ধরে আমরা এই কথাই শুনছি এবং আরো কত বছর, কত 3.5 বছর কিংবা বহু বছর যুগ পেরিয়ে যাবে আমরা জানি না। ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘদিন বন্ধ ছিল আলোচনা, কথাবার্তা, আলোচনা কিংবা কিছুই ছিল না নেগোসিয়েশন লেভেল। আমি মনে করি 20 সাল পুরোটা, 21 সাল তো আমরা শুরুতে আছি, 20 সাল পুরোটা এবং 19-এর পরে কোনো আলোচনা হয়নি। 20-এ পুরো গেল মিয়ানমারের নির্বাচন, ক্ষমতা, নতুন সরকার দায়িত্ব নেবে হয়তো এপ্রিল নাগাদ। এপ্রিলের পরে যদি আমরা আশা করি যে এবছরের দ্বিতীয় কোয়ার্টার এপ্রিল থেকে জুনের মধ্যে আমাদের আশা, তবে পররাষ্ট্র সচিব একটি কথা বলেছেন যে উনি সতর্কভাবে আশাবাদী, কশাসলি অপটিমিস্টিক। এটা আদৌ অপটিমিস্টিকের কোনো জায়গা আছে কি না, যেহেতু এখানে পেসিমিস্টিক কিংবা নৈরাশ্যবাদী হওয়ার কোনো সুযোগ নাই। কূটনীতিতে সবসময় একটা ইতিবাচক বিষয়কে সামনে রেখে, আশাবাদকে সামনে রেখে কাজ করতে হয়, এগিয়ে যেতে হয়। চূড়ান্ত এন্ড রেজাল্ট কিংবা ফল লাভ কখন হবে আমরা জানি না, কারণ এখানে ডিসপিউট রয়ে গেছে, মতপার্থক্য এবং ভিন্ন মত, পরস্পর বিরোধী মত বাংলাদেশ এবং মিয়ানমার উভয় পক্ষের মধ্যে রয়ে গেছে। এখন চীনের এঙ্গেজমেন্ট, সরাসরি অংশগ্রহণ, এটা কতটুকু ফল লাভ হবে, কতটুকু কার্যকরভাবে কাজ করবে, এখানে চীন আজকে যে বক্তব্য দিয়েছে এই ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটা হচ্ছে যে চীন পলিটিক্যালি অ্যান্ড লজিস্টিক্যালি উইল সাপোর্ট অন দিস রিপাট্রিয়েশন প্রসেস, এবং এটা বলছে যে ডিউরেবল এবং সাস্টেনেবল একটা রিপাট্রিয়েশন, টেকসই হতে হবে, দীর্ঘস্থায়ী। শুধু নিয়ে যাওয়া, কিছু লোক দেখানো, কিছু ব্যাপার, কিছু লোককে ওখানে প্রত্যাবাসন দেখানো, এটা না, এটা ওখানে টেকসই। যেটা বাংলাদেশেরও অবস্থান বরাবরই, যে ওই যে রাখাইন রাজ্যের ভেতরে ওখানকার পরিবেশ পরিস্থিতি, ওখানকার নিরাপত্তা, আর্থসামাজিক অবস্থা এবং প্রয়োজনে আন্তর্জাতিক মহলের, যেটা আশিকুর রহমান অপু শুরুতেই বলেছে, আন্তর্জাতিক মহলের উপস্থিতি। কারণ মিয়ানমার এখনও একটা বিদেশি পর্যবেক্ষক বলেন, মানবাধিকার সংস্থা বলেন, জাতিসংঘ প্রতিনিধি বলেন, সাংবাদিক তো বটেই, গণমাধ্যম তো বটেই, কাউকে এখনও ওখানে প্রবেশাধিকার দেয়নি, সেই যাওয়ার অনুমতি দেয়নি। তো মিয়ানমারের এই যে ক্রমশ রিজিড অবস্থান, দৃঢ় অনড় অবস্থান, এবং এগুলা অবশ্যই রিপাট্রিয়েশনের বিরুদ্ধে একটা নেতিবাচক অবস্থান। এটা আমি মনে করি রিপাট্রিয়েশন ইস্যুতে এটা নেগেটিভ পজিশন, এবং এটা অনড় অবস্থান, নেগেটিভ পজিশনকে কিছুটা সরে আসতে হবে, আসছে বলে পররাষ্ট্র সচিব বলেছেন। আমরাও দেখছি আলোচনায় তো বসছিল না কয়েক বছর। সুতরাং এ পর্যায়ে আলোচনা হতে 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 এক পর্যায়ে হয়তো প্রত্যাবাসনের কাজটা শুরু হবে। ফিরবে কি ফিরবে না, কবে ফিরবে জানি না, এ পরিস্থিতিতে আমরা সত্যি জানি না। আমি এই দ্বিতীয় কোয়ার্টারে হবে কিনা জানি না। যদি 2021 সালের শেষার্ধে, শেষ পর্যায়ে যদি কিছু যাওয়া শুরু হয়, এবং যখন যাওয়া শুরু হবে, একটা প্রক্রিয়া যখন শুরু হবে এবং সেটা যখন চলবে, অব্যাহত হবে, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ যাচ্ছে, প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। এখানে আন্তর্জাতিক একটা ব্যাপার আছে, এটা অবশ্যই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক বিষয়, কিন্তু এটা একটা পলিটিক্যাল ইস্যু, এটা আঞ্চলিক পলিটিক্যাল ইস্যু এবং আন্তর্জাতিক পলিটিক্যাল ইস্যু বলে আমি মনে করি। এটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন কিংবা ধারণা করছেন। আন্তর্জাতিক ইস্যুটা এই ক্ষেত্রে বলা যায় যে চীন নিজেই আজকে বলেছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটা এসছে সেখানে, যে পলিটিক্যাল ইস্যু পলিটিক্যালি
চীন সহায়তা দেবে। চীনের পলিটিক্যাল এঙ্গেজমেন্টটা এখানে গুরুত্বপূর্ণ। চীন বলেছে আমাদের বাংলাদেশও গুরুত্বপূর্ণ অংশীদার, মিয়ানমারও গুরুত্বপূর্ণ ভালো বন্ধু। এই দুই দেশের মধ্যে যে কোনো ডিসপিউট, এই ডিসপিউটটা আমরা অবশ্যই এটা নিরসনে ভূমিকা রাখবো। এবং এটা আবারও বলেছে আগের মতোই যে এটা বাইল্যাটারাল, বাংলাদেশ এবং মিয়ানমার নিজে মিলে, দুই দেশ মিলে এটা করবে এবং চীন এখানে সহায়তা করবে। চীনের সহায়তাটা 19 সাল থেকে শুরু হয়েছে। চীনের ইনভলভমেন্টটা একটু জানা দরকার। 19 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এরকম একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে 20 সালের সারা বছর ধরে পুরো প্রক্রিয়া কোনো অগ্রগতি কোভিডের কারণে হয়নি। অনেক কিছুই থমকে ছিল, তার মধ্যে কিংবা এটা বৈঠক কিংবা এই ধরনের আলোচনা হয়নি। তবে ভালো কথা যে এই 2021-এর শুরুতে এটা শুরু হলো এবং এটা কবে হবে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। 2 বছর আগেও আশাবাদের এরকম ইস্যু ছিল, পরিবেশ পরিস্থিতি ছিল। চুক্তি হওয়ার পরও একটা 19-এর শেষ পর্যন্ত যখন চুক্তি হলো, চুক্তির পরও এমন একটি আশাবাদ বলা হয়েছিল বিভিন্ন মহল থেকে, কিংবা চুক্তি সংশ্লিষ্টরা বলেছিলেন যে চুক্তি হয়েছে, টাইম ফ্রেম দিবে এবং সময়সীমা অনুযায়ী যেই রোড ম্যাপ কিংবা একটা প্যাকেজ যে আলোচনা ছিল, প্যাকেজ তারিখ নির্ধারণ ছিল, সেটাও আমরা দেখিনি। এখন এটা এই পরিস্থিতিতে কতটুকু হয় এটা বোধহয় সামনের দিনগুলোতে বলে দেওয়া দরকার। জি, ধন্যবাদ আপনাকে। আমি জনাব শহীদুল হকের কাছ থেকে শুনতে চাই, উনি নিজেও এই সমস্যাটি দীর্ঘদিন ধরে, আজকে যেমন মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব ব্রিফ করলেন আমাদেরকে, সাংবাদিকদেরকে, তেমন আমরা জনাব শহীদুল হকের কাছ থেকেও একসময় এই ব্রিফিং শুনেছি। কারণ এটা এক ধরনের একটা সংকটের একটা ধারাবাহিকতা আছে। তো আজকে জনাব মানে মাসুদ বিন মোমেনের কণ্ঠে যে আশাবাদের শুনলাম, সেটা কি মাইনুল আলম যেমন বলেন, এটা কি নিছক মানে ডিপ্লোমেসি, নাকি সত্যি সত্যি আসার কোনো জায়গা দেখতে পাচ্ছেন আপনি, জনাব শহীদুল হক? ধন্যবাদ। তার আগে আমি একটা ফ্যাকচুয়াল কারেকশন করে দিই। এইটা, ইফ আই রিকল কারেক্টলি, এইটা চতুর্থ ট্রাইপারটাইট মিটিং। 2018-তে প্রথম মিটিং হয়েছিল, 18-তে ইনফ্যাক্ট 19-এ দুটো হয়েছে, আর এটা চতুর্থ। সেই জন্যই আমরা দেখেছি যে 18 নভেম্বরে একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল ফেরত পাঠানোর, এবং অগাস্ট 2019-এ একটা পাঠানো হয়েছিল। সুতরাং এটা চতুর্থবারের মতো 3 দেশ একসাথে বসছে এই বিষয় নিয়ে আলাপ করতে। এখন প্রথম প্রশ্নই আসে যে 1 বছর আগে প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কি কারণে আমরা হতাশ বা আশা রাখতে পারি। এক, যে লাস্ট যেবার মিটিং হয়েছিল তখনও জেনোসাইড কেসটার প্রিলিমিনারি রায় আসেনি। সুতরাং এখন মোটামুটি আইসিজে বলেছে যে জেনোসাইড হ্যাজ বিন কমিটেড এগেইনস্ট রোহিঙ্গা। সো রোহিঙ্গাদের একটা আলাদা আইডেন্টিটি ইমার্জ করেছে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দি আইজ অফ ইন্টারন্যাশনাল ল। এক, এবং আমার মনে হয় যে এই জায়গায় মিয়ানমারও একটু চাপে আছে, অন্যরাও চাপে আছে। যদি ইভেন্চুয়ালি মিয়ানমার জেনোসাইড স্ট্যাবলিশড হয়, তাহলে অনেক দেশেরই নানা রকম সমস্যা হবে একটা নর্মাল রিলেশনশিপ রাখতে একটা জেনোসাইডাল গভর্নমেন্টের সাথে। এক। 2 নম্বর হলো যে জিওপলিটিক্স দ্রুত পাল্টে যাচ্ছে। যেই পরিবর্তন হয়তো এশিয়াতে 10 বছরে আসতো বা 1 দশকে আসতো, সেইটা 1 বছরে এসে গেছে বিকজ অফ প্যান্ডেমিক, বিকজ অফ ইকোনমিক টার্ময়েল, বিকজ অফ ট্রাম্পের পাগলামো, সবকিছু মিলে। সেইখানে চায়না একটা বড় শক্তি হিসেবে ইমার্জ করছে, এবং চায়না এটা দেখাচ্ছেও। একসময় চায়না দেখাতো না যে তারা ইমার্জিং গ্লোবাল পাওয়ার। তো সেই জায়গা থেকে চায়না দেখাতে চায় যে আমরা স্টিল we can take the leadership and resolve small little issues like Rohingya issue. সেখানে ফরেন সেক্রেটারি ঠিকই বলেছেন যে ওইটা টেস্টও একটা হবে এখানে। তারপরে বাইডেন আসছেন, ন্যাচারালি ট্রাম্পের সময় হিউম্যান রাইটস ইস্যুতে কোথাও কোনো কিছু বলা হয়নি, রোহিঙ্গাদের ব্যাপারেও বলা হয়নি, ওইটা চলে আসবে। এই তিনটাকে যদি এক করেন তাহলে প্রেক্ষিত কিন্তু পাল্টেছে। এখন এখানে চায়না মিয়ানমার কিভাবে এই ইস্যুটাকে দেখবে তার উপরে নির্ভর করবে যে এই প্রেক্ষাপটের কারণে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি কিনা। এখন আমার যে অভিজ্ঞতা তাতে বলে যে ওনারা সবসময় খুব পজিটিভ থাকেন, নমনীয় থাকেন, আন্তরিক থাকেন, মিয়ানমারের কথা বলছি। কিন্তু এট দ্য এন্ড যে ফল আমরা দেখতে চাই সেইটা আসে না। ওনারা দ্রুতই ওনাদের আসল কালাটা আমাদেরকে আগে দেখিয়েছেন। আমি আশা করি এইবার সেই বিষয়টি হবে না, এবং এবার হয়তো
আশার আলো দেখবো, যেটা ফরেন সেক্রেটারি বলেছেন, বিকজ হি ওয়াজ দেয়ার ইন দ্য মিটিংস, উনি ভাইবটা টের পেয়েছেন বেশি। বাট আমিও ওনার সাথে একমত যে গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অপটিমিজমের দিকে পথ দেখায় না। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে আশাবাদ অথবা আশাবাদ না মানে হতাশা, শহীদুল হক যেটা বললেন খুবই কিন্তু যে যে কোনো আলোচনায় মিয়ানমার অনেক নমনীয় থাকে, আলোচনা করে, ভালো কথা বলে, কিন্তু ফাইনালি যেটা আমাদের মূল চাওয়া যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া, সেই জায়গাতে গিয়ে ঠিক কাজের কাজ কিছু আমরা পাই না। ফলে এটা তো একটা দীর্ঘ ধারাবাহিকতা। আজকের বৈঠকে আপনি যদিও শহীদুল হক বললেন যে প্রেক্ষিত কিছুটা বদলেছে, বৈশ্বিক প্রেক্ষিতটি কিছুটা বদলেছে, তাতে কি আসলে সত্যি সত্যি আশাবাদী হওয়ার কোনো সুযোগ আছে কিনা? মানে মিয়ানমারকে সত্যি কোনো চাপে পড়লো এবার? মানে আসলে চাপ না দিলে কাজটা হবে না, সেটা আমরা আগে থেকে একদম শুরু থেকে বলে আসছিলাম যে মিয়ানমারের উপর একটা কার্যকর চাপ দিতে হবে, যেই চাপটা তারা মানতে বাধ্য, শুধু মুখের কথা হবে না। তেমন কোনো প্রেক্ষিত কি বদলালো? ধন্যবাদ। নিঃসন্দেহে প্রেক্ষিত বদলেছে, এটা সন্দেহ নাই। আমার কাছে মনে হয় যে 2020 জানুয়ারিতে যখন আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালত যে রায়টি দিয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন রায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার বিষয়ে, পাশাপাশি আমরা চীনের যে অবস্থান এবং এমনকি ভারতের অবস্থানের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এবং এই যে ত্রিপক্ষীয় বৈঠকটি হলো সেটা কিন্তু তার একটা ইঙ্গিত, যদিও সেটি আগেরই প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটাকে মানে চলমান রাখা এবং বর্তমান সময়ে যে বসছে তার আগে আমরা যেটা শুনেছি যে চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করেছিলেন এবং সেখানে মিয়ানমারের শীর্ষ পর্যায়ে উনি কথা বলেছেন, এবং এই চীনের মধ্যেও একটা উপলব্ধির জায়গাটাতে একটু পরিবর্তন আসছে। যদিও গত সাধারণ অ্যাসেম্বলিতে বা জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলির থার্ড কমিটিতে দুটো ভোটাভুটি হয়েছিল মিয়ানমারকে কেন্দ্র করে, সেখানে বরাবরের মতোই চীন মিয়ানমারের পক্ষে ছিল, অর্থাৎ প্রস্তাবের বিরোধিতা করেছিল। তো কিন্তু প্রেক্ষিতটা আপনার মানে আমার কাছে মনে হয় যে চীনের আন্তরিকতার মধ্যে কিছুটা পরিবর্তন আমরা দেখছি, একটু আরো ইতিবাচক। ভারতও কিন্তু এটা নিয়ে অনেক কথা বলছে, এবং সার্বিকভাবে যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, সেখানেও কিন্তু আমরা দেখছি যে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসতেছে, ফলে একটা প্রেক্ষিত চেঞ্জ হয়েছে। এবং প্রেক্ষিতটা যতটা আমরা মনে করি যে মানে এই সমস্যা সমাধানে সহায়তা করবে, সেটা কিন্তু সেইভাবে চেঞ্জ হয়নি। কিন্তু মিয়ানমারের যে একটা অবস্থান, সেই অবস্থানটা কিন্তু ক্রমাগত কিন্তু মিয়ানমার একটা চাপের মধ্যেই আছে, কিন্তু সেই চাপটাকে তারা অগ্রাহ্য করছে, সেই চাপটাকে তারা অনেক ভালোভাবে মোকাবেলা করতে পারছে। তারা তাদের পক্ষে যেহেতু চীন এবং রাশিয়া সেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সবসময় এক ধরনের মানে ভেটোর ভয় দেখিয়ে রাখছে, এবং সেখানে তাদের একটা সুরক্ষিত অবস্থান আছে। তো তারপর আমি মনে করি যে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য কিন্তু একটা বহুমুখী তৎপরতার প্রয়োজন, এবং কূটনৈতিক দিক থেকে যেমন আমরা বলি যে দ্বিপাক্ষিক কূটনীতি বা বহুপাক্ষিক কূটনীতি, সব ধরনের কূটনীতিরই কিন্তু প্রকাশ ঘটাতে হবে। এখানে যেমন আমরা একটা ত্রিপক্ষীয় একটা বাস্তবতা দেখছি যে চীন, মিয়ানমার এবং বাংলাদেশ, অন্যদিকে ভারতও কিন্তু এক ধরনের ত্রিপক্ষীয় আলোচনার কথা বলে আসছে, যে ভারত, মিয়ানমার, বাংলাদেশ। ফলে এখানে কিন্তু একটা ট্রাইল্যাটারাল মানে অতটা ভিজিবল না, কিন্তু কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু এখানে আছে। আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এক ধরনের অবস্থান আছে। আবার যখন আমরা ওআইসি এবং ইউরোপিয়ান ইউনিয়ন যৌথভাবে যখন আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের থার্ড কমিটিতে আপনার মানবাধিকার ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব আনেন, সেটাও কিন্তু একটা প্রক্রিয়া, এবং আন্তর্জাতিক আদালতের যে বিষয়টা সেটিও একটি প্রক্রিয়া। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি কূটনৈতিক প্রক্রিয়ার একটা মানে নতুন ভাবে শুরু করার বিষয় দেখি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে। কিন্তু আশাবাদী হওয়ার বিষয়টা তো আসলে অ্যাবসলিউট সেন্সে তো আশাবাদী হওয়ার সুযোগ নেই, কারণ মিয়ানমারের যে ধরনের রেকর্ড আছে, এবং যে রেকর্ড মোটেও মানে মিয়ানমারের সহযোগিতা পাওয়ার ব্যাপারে খুব একটা সাপোর্ট করে না। এবং আমরা জানি যে এই ধরনের ফর্মাল বৈঠকে মিয়ানমার অত্যন্ত মানে ইতিবাচক থাকে, কারণ এর কোনো বিকল্প নেই। কারণ যে কাজটি মিয়ানমার করেছে, যেটিকে
গণহত্যা হিসেবে আখ্যায়িত হচ্ছে সারা পৃথিবীতে। এরকম একটি কাজ করার পরে সেই সরকার এই ধরনের একটি ফোরামে রোহিঙ্গাদের ফিরে না নিয়ে যাওয়া অথবা সেটা নিয়ে এক ধরনের সরাসরি অসহযোগিতা করা, সেটা অসম্ভব ব্যাপার। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে মিয়ানমারের অবস্থান একই ধরনের থাকার কথা না। এবং চীনের উপরে আমি কিছুটা যেটা আমি সবসময় যেটা বলে আসছি, চীন নিজেকে এক ধরনের রিজনাল বা গ্লোবাল হেজেমনিক পাওয়ার হিসেবে যদি প্রতিষ্ঠা করতে চায়, অথবা এক ধরনের যেটা আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন যে একটা মিনিমাম ক্রেডিবিলিটি যদি এস্টাবলিশ করতে চায় এই অঞ্চলে অথবা অঞ্চলের বাইরের দেশগুলোর মধ্যে, যে এই ধরনের একটি ভয়াবহ মানে গণহত্যার ঘটনা যে দেশটি ঘটিয়েছে সেই দেশটিকে সমর্থন করার মাধ্যমে কিন্তু চীন ক্রমাগত কূটনৈতিকভাবে এবং নৈতিকভাবে কিন্তু শব্দে একটু সমস্যা হচ্ছে সংযোগে, আমরা ফিরবো আবার। আমি একটু মাইনুল আলমের কাছে, যেমন জানতে চাচ্ছি একটা ছোট্ট অঙ্কের হিসাব। আমি রিপোর্টটা, ওই যে আমাদের রিপোর্টার আশিকুর রহমানের উপর রিপোর্টটি দেখতে দেখতে যেটা শুনছিলাম যে বাংলাদেশ বিভিন্ন সময়ে মিয়ানমারের কাছে 8.5 লাখের একটা তালিকা দিয়েছে। সেখান থেকে মিয়ানমার মাত্র 42,000 যাচাই বাছাই করে 28,000কে তারা ভেরিফাই করেছে। তা আমি এমনিতে জাস্ট জানার জন্য যে এই 42,000-এর মধ্যে আমি ধরে নিচ্ছি যে যখন যদি প্রত্যাবাসন শুরু হয় তাহলে 28,000 গেল, তাহলে বাকি যেই আরও 14,000 থাকে, মানে যাদেরকে মিয়ানমার ভেরিফাই করছে না, তাদের কি হবে? তাদের কি হবে এটা যখন প্রত্যাবাসন যারা সম্মত, মানে দুই পক্ষ অ্যাগ্রিড এবং ভেরিফাইড, যারা যাচাই বাছাই শেষ হওয়ার পর যারা হবে, যেমন 28,000 গেল আর 14,000 কি হবে, তাদের ব্যাপারে ফার্দার ইনফরমেশন নিতে হবে। এটা হচ্ছে নিয়ম, কিংবা এটা অ্যাগ্রিড অনেকের তথ্য পাওয়া যায়নি, অনেকের ডকুমেন্টের সমস্যা আছে, কিংবা অনেকের যে যাচাই করার যে প্রক্রিয়াগুলো কোনো পেপার ঘাটতি আছে, এগুলো করে যেতে হবে। তো এক পর্যায়ে যেতেই হবে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে এই 42,000-এর মধ্যে 42,000-ই কি সম্প্রতি গত 17 সালের পর আসা নাকি এর আগের আসা? অবশ্যই 17 সালের পরে আসা। এদের মধ্যে কি কেউ কি ঢুকে পড়েছে যে পুরনো বহু বছর ধরে যারা আছে তারা? এরকম একটা প্রশ্ন আছে। আর আমি এই প্রসঙ্গে আরেকটু বলতে চাই এই সুযোগে যে দুটো ব্যাপার, আমরা প্রত্যাবাসনের কথা বলছি, আমরা প্রত্যাবাসনের জন্য কাজ করছি, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে মিয়ানমারে 2017 সালের এই রাখাইন রাজ্যে যে মানবতা বিরোধী অপরাধ, জেনোসাইড, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ হয়েছে, এটা তো পুরো একটা অপরাধমূলক কাজ, এবং এই কাজের ব্যাপারে যে জবাবদিহিতা আদায়ের যে ব্যাপারটা আছে, অ্যাকাউন্টেবিলিটির অংশ, সেটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে, যেটা আইসিজে ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে। এবং এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ে যখন জবাবদিহিতার কাজটা দ্রুত হবে, জোরালো হবে, পাশাপাশি প্রত্যাবাসনের কাজটাও হবে, যখন যে চাপ ছাড়া কোনো প্রত্যাবাসন সম্ভব হবে না। এটা হচ্ছে আমার কথা, কিংবা আমি যেটা মনে করি বাংলাদেশ মানে প্রপারলি সেটা বাংলাদেশ দেবে না। বাংলাদেশ এককভাবে দেবে না, বিভিন্ন ফোরাম থেকে দেবে, আন্তর্জাতিক মহল থেকে দেবে, আইনি আদালত, আইনি প্রতিষ্ঠানগুলো দেবে, আইসিজে দেবে, এটাকে ধরে জাতিসংঘ পূর্ণাঙ্গ বডি দিবে, কিংবা অন্যান্য বড় বড় রাষ্ট্রগুলো দেবে। বড় বড় রাষ্ট্রগুলো, আমি যেটা ইতিপূর্বে বলা হয়েছে যে আমেরিকায় যে সরকার পরিবর্তন হচ্ছে আগামীকালের মধ্যে, আগামীকাল আমাদের সময়, এই সময় আমাদের বাংলাদেশ সময় এই সময়, তখন যে ডেমোক্রেটিক সরকার আসছে, বাইডেন প্রশাসন আসছে, ডেমোক্রেট সরকার এবং রিপাবলিকান সরকার কিছু মৌলিক পার্থক্য আছে আমেরিকানদের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ওরা খুব রাইটস নিয়ে কথা বলে, রুল অফ ল নিয়ে কথা বলে, হিউম্যান রাইটস, ভ্যালুজ, কিংবা এ ধরনের ব্যাপারগুলো নিয়ে খুব বেশি সোচ্চার, এবং এসব ক্ষেত্রে ওরা একটা অনড় এবং কড়া অবস্থান নিয়ে থাকে বিভিন্ন দেশের প্রতি। মিয়ানমারের ক্ষেত্রে এটা একটা ফিট কেস, খুব উপযুক্ত একটা কারণ হতে পারে। এবং এই চাপটা যখন বাইডেন প্রশাসন থেকে 20 তারিখের পরে কিংবা আগামী দিনগুলোতে আসবে, এই মাসে, আগামী মাসে পর্যায়ক্রমে আসতে থাকবে, তখন আমেরিকার এই চাপের সাথে যুক্ত হবে অন্যান্য চাপ, পশ্চিমা দেশের, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, এই দেশগুলো হবে, কানাডা তো আছেই। তখন এই চাপটা আরও বেশি আসবে, কারণ সেটা হবে জবাবদিহিতার পর্যায়ে। এবং আইসিজের যে রায় এবং পূর্ণাঙ্গ রায় হওয়ার পর এটা একটা বড় দলিল বিশ্ববাসীর কাছে আছে, আন্তর্জাতিক মহলের কাছে আছে।
না, এটা একটা নতুন মাত্রা যুক্ত হবে বলে আমি মনে করি। আপনি যেটা বলছিলেন তার মানে আমরা কি মানে আমেরিকার যে মানে ক্ষমতার পালাবদল ঘটছে, জো বাইডেন আসার পরে অন্তত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একটু 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 প্লাস একটু একটু পজিটিভ একটা অবস্থানে যেতে পারে এবং বাংলাদেশের জন্য ইতিবাচক হবে বলে আমি মনে করি। না, কিন্তু এখানে আবার আমার আরেকটা মনে হলো যে এখন তো চীনও একটু তার অবস্থা শিফট করে বা একটু পজিটিভলি বাংলাদেশকে হেল্প করছে। তো মানে চীন এবং আমেরিকার দুই দেশের সহায়তা কি বাংলাদেশ একসঙ্গে পাওয়া মানে না, দুই দেশ দুইভাবে কাজ করবে, মোডাস অপারেন্ডি ভিন্নভাবে হবে, বাট চূড়ান্ত এন্ড রেজাল্টটা আমাদের পক্ষেই আসবে। মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের উপর যদি যুক্তরাষ্ট্র যদি কোনো রিপোর্ট দেয়, কড়া রিপোর্ট দেয় এবং চাপ সৃষ্টি করে এবং অ্যানুয়াল রিপোর্টেও যদি আসে এবং সময়ে সময়ে যদি এটা এভাবে তাগিদ আসে ওয়াশিংটন থেকে নেপিডের উপর, সেটা আমাদের জন্য ভালো হবে। ভালো হবে না, কিন্তু আমার সংখ্যাটা যেটা আমি জাস্ট আপনার শুনতে শুনতে সংখ্যাটা হলো এমন যে ধরেন যদি চীন মনে করে যে আমেরিকা এখানে অবস্থান নিচ্ছে, তাইলে চীন আবার নিজেদের অবস্থান মানে তাদের মানে যে পলিটিক্যাল হিসাব, বাণিজ্য যুদ্ধ ইত্যাদি সেখানে গিয়ে মানে কোনো পরিবর্তন হয় কিনা, কিংবা আমরা পূর্ব না পশ্চিম, আমরা চীন না আমেরিকা, এমন কোন দোটানা। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে সেখানে গিয়ে ডিপেন্ড করে আমাদের। চীন এখন বাংলাদেশকে হেল্প করছে, কালকের পরে যখন বাইডেন প্রশাসন যদি আবার বাংলাদেশের পাশে দাঁড়ায় তখন চীন আবার সরে গেল কিনা সেটা বলছি। যেভাবে হেল্প করছে, ট্রাইপার্টিয়েট মিটিং এ এসছে কিংবা দুতিয়ালি করছে, মধ্যস্থতা মেডিয়েশন করছে, আমেরিকা এই ক্ষেত্রে করবে না, কিন্তু আমেরিকা যদি ওই কাজটা করে সেটাই ইতিবাচক হবে এবং এটা সম্পূরক হবে বলে মনে করি। এবং আমরা এই যুক্তরাষ্ট্রের উপর যদি ভর করে কিংবা আশা করে যদি চীনকে হারাই কিংবা চীনের উপর ভর করে যদি যুক্তরাষ্ট্র হারাই, এমন কোনো ব্যাপার না, ব্যাপারটা এমন না। এবং এটা ভারসাম্য কূটনৈতিক নীতি, আমাদের পারসুয়েশনের উপর নির্ভর করবে সেটা। আমরা দুইটা শক্তি, পূর্বকে চীনকে চীনের মতো করে ডিল করব, যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের মতো ডিল করব। কারণ অবশ্যই আমাদের বর্তমান পররাষ্ট্রনীতির প্রায়োরিটি হচ্ছে কিংবা উপরের দিকে অনেকগুলো এজেন্ডার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা সংকট আমরা কিভাবে সমাধান করব। এবং সেই ইস্যুতে আমরা আন্তর্জাতিক মহলের সাথে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় বড় দেশের সাথে, শক্তিধর দেশগুলোর সাথে ডিল করব। ব্যাপারটা এমনই না। তাইলে তো এখানে বাংলাদেশের ডিপ্লোমেসিকে অনেক মানে আরো মানে শার্পলি আরো ডিপ্লোম্যাটিক্যালি না, সেটা আছে, কিন্তু এখন একটা শেপ নিচ্ছে, অবশ্যই এটা একটা শেপ নিচ্ছে এবং শার্পলি অবশ্যই এবং টু দ্য পয়েন্ট হিসেবে আমাদেরকে ডিল করতে হবে এবং এটা পার্সু করতে হবে। এবং সেটা তো মানে চাপটা যাতে অব্যাহত থাকে সব মহল থেকে, সেটাও আমাদের আসলে ধরে রাখতে হবে। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় ফিরবো। কথা বলছিলাম রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে, যেটা আসলে বাংলাদেশের দীর্ঘদিনের সংকট। সেই সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদেরকে তাদের ভূমিতে, নিজ ভূমিতে ফিরিয়ে নেয়া। সেটা কিভাবে হবে সেই নিয়ে আলোচনা চলছে নানামুখী, কিন্তু আমাদের দিক থেকে একটাই সমাধান, একটাই দাবি, যেন রোহিঙ্গাদেরকে নিজ বাসভূমে ফিরিয়ে নেওয়া হয় সম্মানজনকভাবে এবং নিরাপদে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম রোহিঙ্গা সংকট নিয়ে। আজকে বাংলাদেশ, চীন এবং মিয়ানমারের একটা ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে চীনের মধ্যস্থতায়। সেটা একটু আশার আলো দেখিয়েছে, যদিও আশার আলোটা মনে হচ্ছে যে অনেক সুদূরে, তাও হয়তো একটু মানে একদম অনড় থেকে একটু নড়াচড়া, সেটা আর কি। জনাব শহীদুল হক, আমার একটা জিনিস জানার ইচ্ছা যে চীন আঞ্চলিক রাজনীতিতে চীন একটু নিজেদের একটু অবস্থান সংহত করার চেষ্টা করছে, সেক্ষেত্রে বাংলাদেশ নিজেদের গুরুত্ব কতটা, চীনের কাছে মিয়ানমারের গুরুত্ব কতটা, বাংলাদেশের গুরুত্ব কতটা, তার উপর নির্ভর করবে তারা সেখানে। এখন বাংলাদেশ নিজেদেরকে কতটা গুরুত্বপূর্ণ করে তুলতে পারবে, সেখানে চীনের সাথে ভারতের সম্পর্কটা সহ বিবেচনায় নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। চীন গ্লোবালি একটা রাইজিং পাওয়ার, এতে কোনো সন্দেহ নাই, মানে লেটস নট হ্যাভ এনি ডাউটস। এবং এইটা এখন যেটা দেখা যাচ্ছে যে আগামী বছরগুলোতে চীন আরো অর্থনৈতিকভাবে, মিলিটারিভাবে, পলিটিক্যালি আরো স্ট্রঙ্গার হবে। তো এখন প্রশ্ন হলো যে এইটার ম্যানিফেস্টেশন বিভিন্ন জায়গায় হবে, কারণ যে রাষ্ট্র যখন আস্তে আস্তে বড় হয় তার নানা ধরনের
বিহেভিয়ার প্রকাশ পায় এবং এখানেও পাবে। এক। 2 নম্বর হলো যে বাংলাদেশের কাছে, বাংলাদেশ কার কাছে কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইজ এন ইম্পর্টেন্ট কান্ট্রি। আমরা যখন চীনের সাথে বৈঠক করেছি, ওনারা বারে বারে এই জিনিসটা এমফেসাইজ করেছেন যে বাংলাদেশ ইজ এন ইম্পর্টেন্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া। সুতরাং ওইখানে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো যে মিয়ানমার ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট টু চায়না, এবং যদি জিও স্ট্র্যাটেজিক লোকেশন দেখেন এবং রিসোর্সেস প্যারামিটার যদি নিয়ে আসেন, কারণ শক্তির মত্তার যে সূচক, সেখানে রিসোর্স, বিশেষ করে মাটির নিচে যে রিসোর্স আছে, এটা ইজ এ ক্রিটিক্যাল ফ্যাক্টর। সেখানেই কিন্তু মানে আমার ব্যক্তিগত মত, এটার কোনো স্ট্যাটিস্টিক্স দিতে পারবো না, সেখানে মিয়ানমারের অবস্থানটা একটু শক্ত। মানে জিওপলিটিক্যালি মিয়ানমার draws more attention from China than from Bangladesh. সুতরাং ওই জায়গায় একটা প্রশ্ন রয়ে গেছে। প্রশ্ন হলো যে এই রোহিঙ্গা ইস্যুতে মানে 3টা পক্ষ আছে, তাই না? বাংলাদেশ, চায়না, মিয়ানমার। 3টা পক্ষের কনভার্জেন্স অফ ইন্টারেস্ট আছে কিনা, দ্যাটস দ্য ফার্স্ট থিং। যদি আপনি হতাশা না দেখতে চান, যে এরা সবাই কি একই উদ্দেশ্যে একত্রিত হয়ে একটা লক্ষ্যে উপনীত হতে চায় কিনা, আমার মনে হয় অ্যাবসলিউটলি না। 3 জনের 3 ধরনের বা মাল্টিপল ধরনের আপনার ইন্টারেস্ট। এক। আর আমরা এই 3 জনের মধ্যেই কিন্তু মাঝখানে যদি ট্রায়াঙ্গেল ধরেন, তাহলে রোহিঙ্গাদের ইন্টারেস্টটা কিন্তু একদম বিপরীতে। তারা কিন্তু অলরেডি লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে কি কি জিনিসের হলে তারা ফিরে যাবে, ভেরি ক্লিয়ার। তারা বলেছে রোহিঙ্গা হিসেবে তাদের এথনিক রিকগনিশন দিতে হবে, তাদের পাসপোর্ট দেওয়ার প্রসেস শুরু করতে হবে, যাদের উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে, তারপরে বলেছে যে ওখানে গেলে তারা যেন মুভমেন্ট করতে পারে। তো হ্যাঁ, তো সুতরাং ইজ ভেরি ক্লিয়ার। তো এখন মানে যাওয়াটা তো আমি আর আপনি যাব না, যাবে রোহিঙ্গারা। তাদের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু জায়গাটা খুব বেশি ম্যানুভারেবিলিটি খুব একটা বেশি থাকছে না, যতই আমাদের ইন্টারেস্ট থাকুক। ধন্যবাদ। আরেকটা জিনিস আমি একটু যেটা বলছিলাম, যে ভারত এবং চীনের যে সম্পর্ক, সেই সম্পর্কে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ কি বেশি ভারতের কাছে চলে যাচ্ছে না চীনের কাছে চলে যাচ্ছে, এরকম একটা ভারসাম্য থেকে চীনের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কিনা? আমি মনে করি যে বাংলাদেশ অল এলং, অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 1 ডিকেড, যখন মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষমতা যখন গ্রহণ করলেন, তারপর থেকে বাংলাদেশ একটা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছে 2 দেশের সাথে, চায়নার সাথে রেখেছে, ইন্ডিয়ার সাথে রেখেছে, এবং এই ভারসাম্যটা কিন্তু খুব সাকসেসফুলি রেখেছে। মানে আমি সরকারি কর্মচারী ছিলাম, সেই জন্য বলছি না, একাডেমিশিয়ানরাও বলেন, এবং ইটস ওয়েল রিকগনাইজড গ্লোবাল পলিটিক্সে। এখন প্রশ্ন হলো যে এই রোহিঙ্গা বিষয়টাই কিন্তু ওই ভারসাম্যতায় একটা সর্ট অফ একটা নতুন আঙ্গিকের জন্ম দিয়েছে ভারত। সেজন্য আমি আপনার যে হাইপোথিসিস যে আমরা কার কাছে, আমরা আসলে সকলেরই কাছে। লেট মি পুট ইট ইন ব্লান্টলি ইন দিস ওয়ে। তো সুতরাং বাট রোহিঙ্গা সমস্যাটার ক্ষেত্রে দুজনের অবস্থান আবার এক। হ্যাঁ, ভারতের অবস্থান এবং চায়নার অবস্থান ভেরি ক্লোজ রোহিঙ্গা ইস্যুতে, যদিও চায়নারটা এক্সট্রিম এবং ভারতেরটা এক্সট্রিম না, বাট দে আর ভেরি ক্লোজ। ওই জায়গায় পরিবর্তন আসবে কি আসবে না, এটা আমাদের অপেক্ষা করতে হবে। যদি চায়নার কারণে যদি ভারতের পলিসিতে পরিবর্তন আসতো, তাহলে এতদিনে এসে যেত 3 বছরে। সেটা যখন আসেনি, আমার মনে হয় না যে এই মুহূর্তে আসবে, বাট ইউ নেভার নো কি হবে। আমি আর একটা জায়গায় একটু বলি যে আমার মনে হয় যে আমরা এই ধরনের মিটিং এর থেকে খুব বেশি কিছু আশা করাটা ঠিক হবে না, এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা যে টাইটেলটা দিয়েছেন, ফিরবে কি ফিরবে না, এক্স্যাক্টলি। তো সেই জন্য খুব একটা বেশি আশা করার অবস্থা এখনো তৈরি হয়নি। তৈরি হতে পারে, বাট এখনো হয়নি। ধন্যবাদ। জি জি, আপনাকে ধন্যবাদ। জনাব দেলোয়ার হোসেন, আমরা আসলে অনেকগুলো পরিবর্তিত প্রেক্ষিত নিয়ে কথা বলছি। বিরতির আগে মাইনুল আলম বলছিলেন যে ডেমোক্রেটরা যে মানে আমেরিকাতে যে ক্ষমতার পালাবদল হচ্ছে, ডেমোক্রেটরা মানে দায়িত্ব নিচ্ছে, কালকে জো বাইডেন। সেক্ষেত্রে উনি বলছেন যে এটা মানে ডেমোক্রেটরা বরাবরই একটু মানবাধিকার ইস্যুতে, অন্যান্য ইস্যুতে একটু কড়া অবস্থান নেয়। সেরকম অবস্থান নিলে বাংলাদেশ মিয়ানমারের দিকে না তাকিয়ে যদি সত্যি সত্যি ন্যায্যতার ভিত্তিতে অবস্থানটি নেয়, তাহলে সেই অবস্থানটি বাংলাদেশের পক্ষে আসার উচিত, আসার কথা।
সেইটা যদি আপনার কাছে শুনবো। তবে তার আগে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে একবারে আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ শিহাব সুমন। জি হ্যাঁ, যে হ্যালো। জি জি প্লিজ বলেন, শুনতে পাচ্ছি। শিহাব সুমন। যে আমার নাম মোহাম্মদ শিহাব সুমন। আমি বলছি যে আমাদের যে একটা সমস্যা, আমাদের একটা বড় সমস্যা, যে বাংলাদেশ বনাম মিয়ানমারের মধ্যকারের এই সমস্যা নিয়ে চীন কিছুটা এগিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আমরা যে ভারতের সাথে আমাদের সবাই বলি আমরা বন্ধু রাষ্ট্র ভারত, তো তারা আমাদের এক্ষেত্রে কি ভূমিকা রাখছে যে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্রই হয়, ভারতের সীমান্ত কি শুধু বাংলাদেশেরই, না আরো কারো সীমান্ত আছে? শুধু বাংলাদেশের লোককেই হত্যা করছে নাকি অন্যান্য দেশেরও করছে? এটা একটু আমাকে এই বিষয়টা বলবেন। এটা আজকের প্রসঙ্গ না, আজকে এর বিষয়ে আলোচনা হচ্ছে না। যেদিন আবার আলোচনা করব সেদিন করব। জনাব দেলোয়ার হোসেন, আপনি আপনার কাছে প্রশ্নটি এবং দর্শক যে প্রশ্নটি করেছে ভারত কি করছে সেটিও যদি আপনি একটু দর্শকের উত্তরটি দিয়ে দেন। আর আমার প্রথম প্রশ্ন ছিল যে মানে আমেরিকার ক্ষমতার পালাবদলের কারণে ন্যায্যতার ভিত্তিতেও যদি তারা তাদের অবস্থান নেয়, যে কোনো মানে বিশ্বের যে কোনো মানুষ যদি রোহিঙ্গা ইস্যুতে ন্যায্যতার ভিত্তিতে অবস্থান নেয়, সেটা অটোমেটিক বাংলাদেশের দিকে আসবে, তেমন কিছু আপনি আশা করছেন কিনা? এবং পাশাপাশি যদি দর্শকের প্রশ্নটিও বলেন একেবারে। জি, না, দর্শকের যে প্রশ্ন এটি কিন্তু অনেকেই বলে থাকেন। এখন এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে চীন যেভাবে এগিয়ে আসছে, ভারত সেভাবে আসছে কিনা। চীন একদিকে যেমন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষে ভেটো দেওয়ার একটা মানে এক চাপ সৃষ্টি করে রাখছে বাংলাদেশের বিরুদ্ধে অথবা রোহিঙ্গাদের বিরুদ্ধে অথবা আন্তর্জাতিকভাবে। অন্যদিকে আবার আমরা চীনকে দেখছি যে এই বিষয়ে রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য বা বাংলাদেশের এই যে সংকটটি সেটি ব্যাপারে এক ধরনের সহায়তা করার চেষ্টা করছে। চীনের অবস্থানের মধ্যে কিন্তু এক ধরনের বৈপরীত্য আছে। তারপর আমি মনে করি যে চীন এক ধরনের সহায়তা করতে চাচ্ছে, ভারতের দিক থেকেও কিন্তু এই ধরনের সহায়তার অফার করা হচ্ছে এবং ভারতের অবস্থানটা একটু ডিফারেন্ট এই জন্য যে চীন যেভাবে মিয়ানমারকে সহায়তা করছে, ভারত কিন্তু সেভাবে করছে না। যেটি যদি আমরা জানি যে চীন এবং ভারত মোটামুটি মিয়ানমার সরকারকে সমর্থন করছে এবং তাদের অবস্থানের মধ্যে এক ধরনের মিল আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের অতি সম্প্রতি যে ধরনের কূটনৈতিক যোগাযোগ হয়েছে সেখানে কিন্তু ভারত এই ধরনের সমর্থন করার ব্যাপারে এগিয়ে আসছে এবং ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ হচ্ছে। কিন্তু এটা ঠিক যে চীনের মতো ওরকম একটা ভিজিবল ইনিশিয়েটিভ ভারত এখনো নেয়নি। সেটা শুধু যে বাংলাদেশের উপরে বা ভারতের উপর ডিপেন্ড করে তা না, সেটা মিয়ানমারের উপরে ডিপেন্ড করে। কারণ তিনটা দেশ যখন একটা ত্রিপক্ষীয় আলোচনায় আসে তখন কিন্তু এই প্রত্যেকটি পক্ষের সদিচ্ছার উপর ডিপেন্ড করে। তো আমার মনে হয় যে প্রেক্ষিতটা চীনের পক্ষে কাজ করছে বলে চীনের একটা উদ্যোগ আমরা দেখছি। ভারতের উদ্যোগগুলো এখনো পর্যন্ত হয়তো চীনের মতো করে আমরা ভিজিবল না, বাট ভারতও কিন্তু বাংলাদেশের পক্ষে বা রোহিঙ্গাদের ব্যাপারে তাদের অবস্থানের যে 2017 সালে যে অবস্থান ছিল, যেটা আমরা চীনের ক্ষেত্রে দেখেছি যে ক্রমান্বয়ে সেটির পরিবর্তন হয়েছে। আর আপনি যে কথাটি বললেন যে যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন, সেটি নিঃসন্দেহে ডেমোক্রেটরা আপনার এই ধরনের গণহত্যা বা ইস্যুগুলোতে আমরা লক্ষ্য করি যে তাদের এক ধরনের শক্ত অবস্থান অতীতে ছিল এবং আফ্রিকার ক্ষেত্রে বা পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে তারা সেটি দেখিয়েছে। এখানেও আমরা হয়তো বা সেরকম কিছু একটা আশা করতে পারি, কিন্তু যেহেতু বিশ্ব পরিস্থিতি পাল্টেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অভ্যন্তরীণ ইস্যু নিয়ে যেভাবে বকডাউন বা যেভাবে তাদের অন্তর্মুখী অবস্থানে চলে যেতে হচ্ছে, এই কারণে হয়তো বা আমার মনে হয় না যে খুব বেশি শক্ত অবস্থানে যাবে। আবার কূটনীতিতে আপনার ন্যায্যতার যে বিষয়টি সেটি কিন্তু আপেক্ষিক। তারপর আমি মনে করি যে ন্যায্যতার যে কোনো মানদণ্ডে একেবারে লোয়েস্ট লেভেলে চিন্তা করলেও কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে অনেক শক্ত অবস্থানে যাওয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর। তবে নিঃসন্দেহে আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে মানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনটা রোহিঙ্গাদের জন্য বা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক একটা ভূমিকায় আসতে পারে। তবে সেটা নির্ভর করবে কিভাবে আসলে এখানকার যে ভূ রাজনৈতিক পরিস্থিতি বা বাংলাদেশের কূটনীতি এগুলো কিভাবে পরিবর্তিত হয়। কারণ একটা জটিল হিসাব নিকাশ কিন্তু এখানে আছে। কারণ চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক,
বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বা যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এগুলোর একটা বিভিন্ন ধরনের সমীকরণ এখানে কাজ করবে। তারপরেও কিন্তু আমি মনে করি যে রোহিঙ্গা ইস্যুটা এত স্পষ্টভাবে মানবাধিকার, গণহত্যা কিংবা জাতিগত নিধনের সঙ্গে যুক্ত, সেখানে কিন্তু কোনো রাষ্ট্রের পক্ষেই কিন্তু এই সমস্যা সমাধান করার ক্ষেত্রে ভূমিকা না রাখার কোনো কারণ নেই। এবং সেই কাজটি কিন্তু আপনার আমার মনে হয় করতেই হবে, কারণ এবং সেই কাজটা করাটা নিঃসন্দেহে এটার ফল পেতে আমাদের হয়তোবা আমরা হয়তো 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাদের সকলের ফিরে যাওয়াটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হওয়ার মতো বাস্তবতা তৈরি করার জন্য কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বৈঠকটি হয়েছে সেখানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠকের কথা বলা হয়েছে, সেটি আমার মনে হয় একটা পজিটিভ দিক। যদি সেই বৈঠকে কিছুটা হয়তো আমরা অগ্রগতি আমরা পেতে পারি। আর প্রতিবেশী রাষ্ট্রগুলোকে যুক্ত করার ব্যাপারে যেহেতু ইতিমধ্যে চীন যুক্ত হয়েছে, ভারতের যুক্ত হওয়ার ইচ্ছা ভারত পোষণ করছে এই প্রক্রিয়ার সঙ্গে না, বাট সমস্যা সমাধানের ক্ষেত্রে। ফলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে যে কথাটি আসছে আলোচনায়, সেটিও আমি মনে করি যে একটা ইতিবাচক। আর আরেকটি হচ্ছে যে অতীতে কিন্তু মিয়ানমারের সঙ্গে এই বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে এক ধরনের ফ্রেমওয়ার্কটা আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে মিয়ানমারের সদিচ্ছার ব্যাপার এবং সেই সদিচ্ছার জায়গাটাকে কতটা বাস্তবে রূপ দেয়া যায়, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা মহল এবং আজকে যে আমরা আলোচনা করছি সেটিও কিন্তু আপনার এক ধরনের ভূমিকা রাখছে। তো ফলে সব মিলিয়ে আমার মনে হয় একটা কনসলিডেটেড, একটা কিউমুলেটিভ একটা ইম্প্যাক্ট মিয়ানমারের উপরে না পড়া পর্যন্ত মিয়ানমার কিন্তু এই বিষয়টাতে এক ধরনের মানে যে সহযোগিতা করা বা তাদের সিদ্ধান্ত মুখে তারা যেটা বলছে বাস্তবে সেটা যে তাদের করতে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হবে না, এবং তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু বিলম্ব হলেও শাহাব আনাম খান যুক্ত হয়েছেন আমাদের সাথে। জনাব শাহাব আনাম খান, আপনি একটু পরে এসেছেন, তো ছোট্ট করে বলা যে আজকে যে ত্রিপক্ষীয় বৈঠক হলো বাংলাদেশ, চীন এবং মিয়ানমারের মধ্যে, সেটার ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের কণ্ঠে একটু আশাবাদের কথা শুনতে পেয়েছিলাম আমরা, কিন্তু আমরা আলোচনায় দেখতে পাচ্ছি এবং আসলে সত্যি যে সমস্যাটা এত জটিল, সেটা হুট করে আশাবাদী হওয়াটাও একটু কঠিন। আসলে আপনি কি মনে করেন, মানে অগ্রগতি, মানে অল্প হলেও কি অগ্রগতি হচ্ছে? ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, দেশের বাইরে তো মানে কানেকশনটা একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। পরিষ্কার শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। বেশ কয়েকটা বিষয় যেটা যে আমি যতদূর জানি যে এই মিটিং এ বেশ কিছু আশাবাদের জায়গা তৈরি হয়েছে। প্রথম কথা হলো যে প্রসেসটা শুরু হয়েছে। এখানে ফর্মার ফরেন সেক্রেটারি নিজেই আছেন, হি ওয়াজ ওয়ান অফ দি ইনস্ট্রুমেন্টাল বিহাইন্ড দি হোল প্রসেস অ্যাজ ওয়েল। সো এইখানে যে জায়গাটা তৈরি হয়েছে যে এক ধরনের পজিটিভিটির মানে এক ধরনের আশা তৈরি হয়েছে। তবে যেটা দেলোয়ার স্যার বলছিলেন, আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাল্টিপল ফ্যাক্টরস গুলি এখানে কাজ করছে। দুটো জিনিস আমাদেরকে মনে রাখা দরকার। একটা হলো যে মিয়ানমার একটা ইলেকশন হয়ে গেছে, যেখানে আমরা দেখেছি যে একটা ডিসাইসিভ রেজাল্ট চলে এসছে, এবং অং সান সুকিকে কেন্দ্র করে যে পলিটিক্যাল বলয়টা তৈরি হয়েছে সেটা অনেকটাই ডিমিনিশ হয়ে গেছে এখন, যে কারণে চায়নার জন্য এখন মিলিটারির সাথে যোগাযোগ তৈরি করে এবং মিলিটারির উপরে এক ধরনের প্রেশার তৈরি করা, এটা মোস্ট লাইকলি আমরা দেখতে পাবো ভবিষ্যতে, যে কারণেই চায়না এক ধরনের ইন্টারেস্ট এখানে তৈরি করেছে। দ্বিতীয় যে জিনিসটা চিন্তা করতে হবে যে রাখাইনে এই মুহূর্তে কি করছে। রাখাইনে এক ধরনের অস্থিতিশীলতা কাজ করছে, সেটা শুধু রাখাইনকে কেন্দ্র করে না বা রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে না, বুদ্ধিস্টদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। এবং আমি ইন্টারন্যাশনাল যেটা আইসিজি ক্রাইসিস গ্রুপ বা এদের সাথে বিভিন্ন লোকের সাথে কথা বলে যে জিনিসটা গত এক বছর ধরে বুঝতে পারছিলাম, যে বুদ্ধিস্ট রাখাইন যারা আছে তাদের মধ্যে এক ধরনের সেন্টিমেন্ট এখন তৈরি হচ্ছে, খুব যে সিগনিফিকেন্ট না, কিন্তু আগে যে সেন্টিমেন্টটা জিরো ছিল সেই জায়গা থেকে এক ধরনের মুভ হয়েছে, যে একটা না একটা পর্যায়ে গিয়ে তাদের একটা না একটা পোর্শন অফ রোহিঙ্গাদের একসেপ্ট করতে হবে। আর থার্ড যে জিনিসটা আছে সেটা আমাদের ভুলে গেলে হবে না, সেটা হলো যে চায়না এখন অন্যান্য যে আপনার রেবেল গ্রুপ আছে বা ইনসার্জেন্ট গ্রুপ আছে, সেই ইনসার্জেন্ট গ্রুপগুলির সাথে
তারা কিন্তু নেগোসিয়েশন শুরু করেছে। আপনি যদি ওয়াজ স্টেট আর্মির কথা চিন্তা করে দেখেন, ভেরি ইন্টারেস্টিংলি তারা তাদের নিজস্ব মিলিটারি একাডেমির কথা ঘোষণা দিয়েছে এবং সেই মিলিটারি একাডেমি কিন্তু তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদমাদো যে গিয়ে সেটাকে বন্ধ করা এবং সেই জায়গাতে গিয়ে এক ধরনের কেওস তৈরি করা, সেগুলি কিন্তু তারা করতে পারেনি। ফলে আপনি সব জায়গাতেই দেখেন যে চীনের একটা বড় রকমের ভূমিকা মায়ানমারে কিন্তু এই পোস্ট ইলেকশনে তৈরি হয়েছে, যেটা আমরা আগে অ্যান্টিসিপেট করেছিলাম কিন্তু দেখিনি। আর লাস্ট যে জিনিসটা আমাদেরকে ভুলে গেলে হবে না, সেখানে হলো যে চীন তার যে সাউথ চায়না সি কে কেন্দ্র করে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে কেন্দ্র করে পার্টিকুলারলি মনে রাখতে হবে যে চীনের জন্য এখন কিন্তু জো বাইডেন খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সুতরাং সে এখন ক্যালকুলেট করবে যে এই রাখাইন বাংলাদেশ কেন্দ্র করে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কি ধরনের ইনিশিয়েটিভ ভবিষ্যতে নিতে পারে। খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে আপনি একটা প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড দেখবেন এবং সেটারই প্রতিফলন কিন্তু এই পার্টিকুলার মিটিংটাতে এসছে। আর ভেরি ইম্পর্টেন্টলি যেটা যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ট্রাইপার্টাইট মিটিং এ সেইখানে যে হোপের কথাটা বলা হচ্ছে, সেই হোপটা কিন্তু তৈরি হয়েছে দুটো কারণে। একটা বড় কারণ হলো যে প্রসেসটা শুরু হতে, আর দ্বিতীয়ত যে ভাইস মিনিস্টার অফ চায়না যেটা জাও ই নিজে সেই মিটিং এ এক ধরনের নিজের উপস্থিতি জানিয়েছেন। সুতরাং আমাদের যে পররাষ্ট্র সচিবের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের মনে রাখা উচিত, যে তিনি কিন্তু বলছেন যে ভিলেজ বেসড রিপ্যাট্রিয়েশন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে কারণে আপনি ভিলেজ বেসড রিপ্যাট্রিয়েশন যখন দেখবেন, তার মানে হলো এটা যারা রোহিঙ্গা এই দেশে আছে তাদের জন্য এটা খুব পজিটিভ ইন্ডিকেট তৈরি করবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে আছি, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম রোহিঙ্গা সংকট নিয়ে, যেটার প্রত্যাবাসন নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমি জনাব শহীদুল হকের কাছে একটু হাইপোথেটিক্যাল একটা জিনিস একটু জানতে চাই। রোহিঙ্গা সংকটটা যখন শুরু হলো তখন কিন্তু একসাথে অনেক লাখে লাখে রোহিঙ্গা চলে এলো, কিন্তু যখন যাওয়ার প্রশ্নটা এলো তখন কিন্তু নানা রকমের যাচাই বাছাই এবং আসলো লাখে লাখে, যাওয়ার কথা হচ্ছে কিন্তু হাজারে হাজারে। এখন আমি যদি ধরে নেই যে আন্তর্জাতিক বিচার আদালত বা চীনের উদ্যোগ, নানা রকমের বা আমেরিকার পরিবর্তিত চাপ, জাতিসংঘের চাপ সব মিলে যদি মিয়ানমার প্রত্যাবাসনে সম্মত হয় এবং সম্মত হয়ে তারা ধরেন বিভিন্ন ধাপে ধাপে 50,000, 1 লাখ, ধরেন আমি ধরে নিলাম যে 1 লাখ রোহিঙ্গাও যদি তারা ফিরিয়ে নেয়, তাহলেও কিন্তু মোটামুটি বিশ্বে মিয়ানমারের জন্য একটা ধন্য পড়ে যাবে যে আরে তারা তো ফিরিয়ে নিচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু রোহিঙ্গা আছে 11 লাখ। ফলে বাস্তবতাটা বাস্তবতাটা হলো যে 11 লাখ রোহিঙ্গাকে মিয়ানমার ফিরিয়ে নিবে, এইটা একটু ভাবাটা একটু। এখন রোহিঙ্গা যদি তাদের প্রাথমিক চাপ রিলিজ করার জন্য টোকেন কিছু নিয়ে এক ধরনের একটা সবাইকে বুঝে দেয় যে দেখো আমরা করছি, সেক্ষেত্রে কি বাংলাদেশ তো তখন সংকটটা আরও বেশি হয়ে যাবে? একটু হাইপোথেটিক্যাল, তবে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। না, ধন্যবাদ। হাইপোথেটিক্যাল না, এটা হতেই তো পারে। আপনার যেরকম প্রশ্ন, আপনার যেরকম উৎকণ্ঠা, আমারও কিন্তু তাই। আমারও প্রশ্ন, আমার উৎকণ্ঠা কখন শেষ হবে যদি হয় সেটাই। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে যেভাবে এসছে সেভাবেই কেন ফিরে যাচ্ছে না? আসলে এটা উইশফুল থিঙ্কিং হতে পারে, কিন্তু প্র্যাগমেটিক থিঙ্কিং না আর কি। 1, 2 নম্বর হলো যে এই ধরনের এক্সোডাস কি বাংলাদেশ, রোহিঙ্গারা বাংলাদেশে এটি কি প্রথম ঘটনা, নাকি পৃথিবীতে আরো এরকম আছে? অনেক আছে, অনেক আছে, এখনো ঘটছে। যাই হোক, সেই জন্য এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা চিন্তা করা একটা খুব ডিফিকাল্ট। যেভাবে আসছে ওভাবেই চলে যাবে, আনলেস উই লিটারালি ফোর্স দেম আউট। সেটা আমার মনে হয় না এই মুহূর্তে প্র্যাগমেটিক একটা মুভ হবে গভর্নমেন্টের জন্য। ফিরে যেতে সময় লাগবে, বাট এর আগেও কিন্তু 2 লাখের মতো এসেছিল 78-এ, কেউ বলে 3 লাখ এসেছিল আর্লি 90s-এ, তারা কিন্তু ফিরে গেছে। সুতরাং যে এখন 10 লাখ যে ফিরে যেতে পারবে না তা না। প্রশ্ন
প্রশ্ন হলো যে মিয়ানমারের কি এদেরকে ফেরায় নেওয়ার ইচ্ছা আছে কিনা, এক। 2 নম্বর হলো, আমরা যখন মিয়ানমার বলি তখন কি মিলিটারি পলিটিক্যাল পার্টিজ প্লাস জনগণ এদেরকে আলাদা করে চিন্তা করছি, তা কিন্তু না। মিয়ানমারের সবাই চায় যে রোহিঙ্গারা যেন আর ফিরে না আসে। সো এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং এইটা আমাদের জন্য একটা আন্তর্জাতিক সমস্যা, কিন্তু মিয়ানমারের জন্য কিন্তু এটা ডোমেস্টিক প্রবলেম। ওই একই কারণে ওরা আপনার সিকিউরিটি কাউন্সিলে বলেছে যে আমরা এদেরকে ফেরত নিলে যেহেতু লোকজন চাচ্ছে না, তাহলে একটা সিভিল ওয়ার হবে বা রায়ট হবে। তো ওই পসিবিলিটিসটাও আমাদের দেখতে হবে। এটা সত্য মিথ্যা আমি ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট বলছি যে দ্যাটস হাউ দে অলসো লুক এট ইট। বাট জনগণ যে মিয়ানমারের জনগণ যে রোহিঙ্গাদেরকে পছন্দ করে না এবং চায় না, এটা কিন্তু মোটামুটি ঠিক। আমরা যেটা দেখেছি, স্ট্যাটিস্টিক যেটা বলে, রিসার্চ গুলো আসে। বাট এই পুরো সংখ্যায় ফিরে যাওয়া অবশ্যই সম্ভব, এবং আমার মনে হয় বাংলাদেশের ওই পজিশন খুব স্ট্রং থাকতে হবে যে না, আমরা ইউএনএইচসিআর এর সাথে মিলে আমরা সংখ্যা ঠিক করেছি, এই পুরো সংখ্যাটাই তোমাদের এখানে ফিরে যাবে, কারণ তোমাদের ওখান থেকে এরা আসছে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল ইউএন বডি ডিটারমাইন করেছে যে এরা কোত্থেকে এসছে এবং এরা কোথায় যাবার কথা। সুতরাং ওইখানে কোনো গ্যাপ রাখা বা কোনো এই ধরনের আলোচনাই আমার মনে হয় আসা উচিত না আমাদের মিডিয়াতেও, যে না ওরা অল্প কিছু নিয়ে আনিবে না। লেটস নট অ্যাকসেপ্ট দ্যাট রিয়েলিটি। মানে এটা কিন্তু দে ওয়াচ এভরি মুভ অফ আওয়ার্স, আপনাদের সব কথাবার্তা তারা রেকর্ড করে এবং ট্রান্সলেশন করে শুনে। সুতরাং দ্যাট ইজ নট অ্যান অপশন ফর বাংলাদেশ। 11 লাখ আসছে, 11 লাখ। হ্যাঁ, প্রত্যেকটি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে হবে, সেটা নিয়ে কোনো রকমের ইয়ে নেই। আমি জাস্ট হাইপোথেটিক্যাল বলছিলাম আর কি, যে রোহিঙ্গা মানে মিয়ানমার তাদের উপর নিজেদের চাপটা রিলিজ করার জন্য কোনো টোকেন একটা কিছু করে আমাদের মানে এক ধরনের ফাঁকি দেওয়ার কোনো চান্স পায় কিনা, সেটা নিয়ে ছিল আমার উৎকণ্ঠা। ফিরিয়ে নেওয়ার প্রত্যেককে ফিরিয়ে নিতে হবে। জি জি জি, জনাব দেলোয়ার হোসেন, আমি জনাব শহীদুল হকের কথা থেকে একটু আশাবাদী, সময় লাগুক আর যাই লাগুক প্রত্যেকটি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে হবে, সেটা নিয়ে কোনো রকমের সংশয় নেই। সেইটার আপনি একটু যদি আমি যদি লম্বা সময়ও ধরি, তাহলে আপনার মানে সমাধান সূত্রগুলো কিভাবে হতে পারে, একটু যদি লম্বাও ধরি আমরা সময়। না, এটা স্পেকুলেট করা বোধহয় ঠিক হবে না। তারপরেও আমরা লম্বা সময়টা আসলে লম্বা হওয়ার কথা না, যদি মোমেন্টাম তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই গত 3 বছর ধরে যে নিচ্ছে না, সেটাও কিন্তু একটা লম্বা সময়। তো আমার মনে হয় যে মানে এই যদি মিয়ানমারের আন্তরিকতা থাকে এবং মিয়ানমার একটা জেনুইন গ্লোবাল প্রেসারে পড়ে, যেটা এই প্রেসারে পড়াটা খুবই স্বাভাবিক ছিল, এবং এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই আঞ্চলিক শক্তিগুলো বা বৈশ্বিক শক্তিগুলো যেভাবে বসনিয়া হার্জেগোভিনা বা কসোভো বা এই ধরনের ইস্যুগুলো ডিল করেছে, সেভাবে এই রোহিঙ্গাদের ইস্যু ডিল করেনি, এবং সেটার কিন্তু এক ধরনের জবাব দিতে হবে। কারণ আপনার আঞ্চলিক শক্তি হবেন বা বিশ্ব শক্তি হবেন, কিন্তু আপনি মিনিমাম দায়িত্ব পালন করবেন না এই ধরনের গোষ্ঠী যারা এক ধরনের অ্যাপার্থাইডের শিকার, একেবারেই মানে গণহত্যা এবং পাশাপাশি যে অ্যাপার্থাইড যেটা আমরা বলি বর্ণবাদী দৃষ্টিভঙ্গির শিকার। তো আমার কাছে মনে হয় যে নিঃসন্দেহে এটা একটা টাইম ফ্রেম তো থাকবেই, সেটা আমরা 5 বছর বলতে পারি বা আরো বেশি হতে পারে, কমও হতে পারে, কিন্তু মোমেন্টামটা ইম্পর্টেন্ট। এবং যদি মিয়ানমার নিজের উপলব্ধি থেকে হোক অথবা চাপের কারণে হোক, তারা যদি বুঝতে পারে যে না, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কারণ মিয়ানমার কিন্তু ভালো করে জানে যে তারা যে অবস্থানে গিয়েছে সেটি হচ্ছে অত্যন্ত মানে আমি বলবো যে বর্তমান যে সভ্যতা এবং আন্তর্জাতিক যে নর্মস এবং জাতিসংঘ থেকে শুরু করে মানে যেই ধরনের নর্মসের উপরে মিয়ানমার রাষ্ট্র প্রতিষ্ঠিত, মিয়ানমার কিন্তু তার বিরুদ্ধে গিয়ে কাজ করছে। ফলে তারা ভালো করে জানে যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্যতা দূরের কথা, মানে সেটি নিয়ে তাদের পক্ষে এই যে আন্তর্জাতিক যে সমাজে টিকে মানে সার্ভাইভ করার কোনো সুযোগ নাই। তো সেদিক থেকে চিন্তা করলে যদি তারা সঠিক চাপটা তাদের উপরে দেয়া হয় এবং তাদের ভেতরে যদি এক ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে, তাহলে এই 11 লক্ষ রোহিঙ্গাদেরকে মানে আপনার 2, 3, 4 বা 5 বছর ম্যাক্সিমাম এই সময়ের মধ্যে নিতে পারে বা আরো কম সময়ে যেতে পারে। কিন্তু আমাদের অবস্থানটা হবে যে এটি যত দ্রুত সম্ভব এবং সবাইকে মিয়ানমারে ফিরে যেতে হবে। শুধু তাই না, সেখানে যেন আবার ফিরে না আসে সেই ব্যবস্থাও মিয়ানমারকে করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের শুধু দাবি না, এটি মিয়ানমার যে এতদিন নেয়নি
তারও কিন্তু জবাব দেওয়া দরকার মিয়ানমারের, এবং তারা যে অতীতে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে গণহত্যার যে অপরাধ করেছে তারও কিন্তু বিচার মিয়ানমারের সেই বিচারের কাঠগড়ায় আসতে হবে। তো এই পুরো বিষয়গুলো একসঙ্গে যদি চিন্তা করি এবং মোমেন্টাম যদি তৈরি হয় তাহলে সেটা দ্রুতই সম্ভব। আর যদি সেটি না আসে তখন কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি যে একটা দীর্ঘমেয়াদী, এবং বিশ্বের অনেক দেশেই রিফিউজি সিচুয়েশন অথবা এই ধরনের অ্যাসাইলাম অথবা ফোর্সড যে মাইগ্রেন্টস তারা কিন্তু কয়েক দশক ধরেই কিন্তু অবস্থান করেছে। এবং ইসরায়েল একটা বড় এক্সাম্পল যে কিভাবে তারা এই প্যালেস্টাইনিয়ানদেরকে একটা অলমোস্ট একটা মানে প্রায় 7-8 দশকের একটা রিফিউজি স্ট্যাটাসের মধ্যে ফেলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে। তো এই এই মানে মিয়ানমার যেন আরেকটি ইসরায়েল না হয়, অথবা এই ধরনের আচরণের মধ্যে যদি যেন না যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো এটি আমাদের না শুধু, এটা আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় বা এই আঞ্চলিক শক্তিগুলোর করতে হবে। কারণ এই সমস্যাটা, এই যে যেটা ডক্টর সাহাব বললেন যে এই যে রাখাইনের সিচুয়েশনটা কিন্তু শুধু এটা বাংলাদেশের মানে বাংলাদেশ তো রোহিঙ্গারা বাংলাদেশে আছে, কিন্তু রাখাইন যে অবস্থা তৈরি হচ্ছে তার জন্য কিন্তু মিয়ানমার কিন্তু এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে। এবং মিয়ানমার যেভাবে তাদের প্রায় 8-9টি অত্যন্ত শক্তিশালী ইনসার্জেন্ট গ্রুপকে মোকাবেলা করতে হচ্ছে, তারা কতকাল মোকাবেলা করবে? এখন তাদের কিন্তু মিডিয়া বা বিভিন্ন বিষয় আরো ওপেন হতে হবে বাধ্য, এখন না হলেও 5 বছর পরে হতেই হবে। কারণ তারা ডেমোক্রেসির কথা বলবে, আবার তাদের মিডিয়া বা সিভিল সোসাইটি কিংবা সেখানকার যতই ঐক্যমত্য থাকুক না কেন, কিন্তু মিয়ানমার কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের একটা মানে মিনিমাম তাদের ইন্টারাকশনের প্রয়োজন আছে। ফলে আমার কাছে মনে হয় যে মিয়ানমারের এক ধরনের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হতে পারে মিয়ানমার রাষ্ট্রের ভেতরে। ফলে সব মিলে আমার কাছে মনে হয় যে সময় লাগতে পারে, আবার চাপের উপরে, মোমেন্টামের উপর নির্ভর করে সেটি কত দ্রুত হবে, এবং সেটি তৈরি হলে হয়তোবা আমরা আশা করতে পারি যে স্বল্প সময়ের মধ্যে তারা ফেরত যেতে পারে। তবে সেই সম্ভাবনা এখনো আমরা দেখছি না। শুরু হওয়াটা খুব প্রয়োজন ছিল। আপনার যদি কয়েক হাজার রোহিঙ্গাও যদি মিয়ানমারে প্রবেশ করে, সেটিও কিন্তু একটা ভেরি গুড বিগিনিং, এবং দ্যাট ক্যান এক্সপেডাইট আপনার এই 11 লক্ষ বলেন আর 10 লক্ষ বা 12 লক্ষ, সেটি খুব খুব লম্বা সময়ের ব্যাপার না, কিন্তু শুরু হওয়াটা খুব জরুরি। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, কথা বলছিলাম রোহিঙ্গা ইস্যু নিয়ে। জনাব শাহাব এনাম খান, বিরতির আগে শহীদুল হক বলছিলেন যে মিয়ানমারে রোহিঙ্গাদেরকে খুবই অপছন্দ করা হয় এবং তাদেরকে ফিরিয়ে নিলে সেখানে গৃহযুদ্ধের আশঙ্কা আছে। বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানে ঢাকায় বসে আমরা যাই বলি না কেন, স্থানীয় মানুষরা রোহিঙ্গাদের যে খুব পছন্দ করে তা না, কারণ তাদের সাথে নানা রকমের স্বার্থের সংঘাতে রোহিঙ্গাদের বাংলাদেশের স্থানীয় টেকনাফের মানুষ বা যেখানে আছে সেখানকার মানুষ অপছন্দই করছে। ফলে এমন একটা জনগোষ্ঠী যাদের কোনো দেশ নেই এবং যাদেরকে কেউ পছন্দ করছে না, ফলে তাদের কিন্তু তাদের নিজ এলাকায় নিজ দেশে পুনর্বাসন করাটা অনেক বেশি জরুরি। কিন্তু আন্তর্জাতিক মহল সেইভাবে যতটা চাপ দরকার, যতটা চাপ দিলে মিয়ানমার তাদের ফিরিয়ে নেবে ততটা চাপ দেয়নি। মানে ইস্যুটা অনেক বেশি মানবিক বা অনেক বেশি ন্যায্যতার, কিন্তু ততটা ন্যায্যতা আন্তর্জাতিক সংস্থাগুলো দেখাতে পারেনি কেন? যখনই আমি এই বিষয়ে কথা বলি সবাই বলে যে সব দেশ যার যার স্বার্থ দেখবে। স্বার্থ দেখবে ঠিক আছে, কিন্তু সেই স্বার্থের সাথে তো ন্যায্যতা, মানবতা, মানবাধিকার এই ইস্যুগুলো কখনো কখনো থাকে, সেইটা একটু কখনো গুলিয়ে যায় আর কি, আমি একটু বুঝতে পারি না। আচ্ছা, প্রথম কথা হলো যে এটা ভুলে গেলে হবে না যে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক যে নীতি, এগুলি কোনোটাই আসলে স্বার্থ ছাড়া, স্বার্থের বাইরে হয় না। কোনো না কোনো ভাবে এটার সাথে কোনো না কোনো ধরনের শর্ত থাকে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো যে এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় এই মায়ানমার বিষয়টাকে শুধুমাত্র বাইল্যাটারাল লেভেল থেকে দেখেছি, কিন্তু এটার জন্য বিশাল এক ধরনের জিও স্ট্র্যাটেজিক এন্ড জিও পলিটিক্যাল ইস্যু আছে, যেটা প্রফেসর দেলোয়ার ইন্ডিকেট করেছেন, এবং যেটা অ্যাম্বাসেডর শহীদুল হকও ক্লিয়ারলি বলেছেন যে খুব স্বাভাবিকভাবেই যে রোহিঙ্গাদেরও যে একটা অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে
প্রবলেম আছে, ওটা খুবই সত্য। কিন্তু আমরা যদি রিয়েল টাইম ডেটা নিই, আমরা একটু রিয়েল টাইম ডেটার উপরে কথা বলি, যে রিয়েল টাইম ডেটার ক্ষেত্রে কি হয়, যে আরাকান আর্মি, বুদ্ধিস্ট এবং রোহিঙ্গা তিনটা মিলিয়ে, সেটার সাথে তাতমাদ্য মিলিয়ে যে রাখাইনে বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেটা বুদ্ধিস্টদের জন্য যে খুব অনুকূলের একটা জায়গা তা না। ফলে এই রিয়েল টাইম ডেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে এক ধরনের ফ্রাস্ট্রেশন বুদ্ধিস্টদের মধ্যে এসছে। সেটা নট নেসেসারিলি কন্ডিউসিভ ইন ফেভার অফ রোহিঙ্গা, বাট তাতে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কিছু কিছু মানে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে তারা হয়তোবা চিন্তা করে দেখতে পাচ্ছে যে ভবিষ্যতে একটা না একটা পর্যায়ে গিয়ে এই রোহিঙ্গাদেরকে তাদেরকে ফেরত নিতে হবে। এখন কতটা নিতে পারবে বা কতটা যাবে এবং কতটা আসলে তারা বাধা দিতে পারবে, সেগুলি সময়ের বিষয়। দ্বিতীয় যে গ্রেটার জিও পলিটিক্স আপনি যদি দেখেন, যেটা আমি প্রথমেই বললাম যে ভারত, মানে এখানে ভারতকে আমি পরে আনছি, যে চীনের ক্ষেত্রে হলো মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন এখানে কি করবে, যেটা দেলোয়ার স্যার একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বললেন যে দেখেন যে জিও স্ট্র্যাটেজিক বা জিও পলিটিক্যাল চেঞ্জেস গুলি, ফলে চীনকে এমন ভাবে ভাবার কোনো দরকার নাই যে সে শুধুমাত্র মানে মনে হলো যে একটা হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টে আসবে, তা না। তার জন্য এখন চিন্তা করছে যে কসোভো সিনড্রোম বা অন্যান্য সিনড্রোম যদি এখানে হয়, তার জন্য এটা কোনো অবস্থাতেই ভালো হবে না, কারণ তার একটা বড় মেগা প্রজেক্ট সামনে আছে, সেটাকে বলা হয় চায়না মায়ানমার ইকোনমিক করিডোর। এই যে এই চেঞ্জেস গুলি আসছে, সেখানে ভারতেরও একটা ভূমিকা আছে। এখন ভারতকে যদি আমি চিন্তা করে দেখি যে ভারত এখানে কতটুকু আসলে লেভারেজ তৈরি করতে পারবে, সেই জায়গা আমাদের মনে হয় অনেক কিছু হিসাব নিকাশ চিন্তা করার জায়গা আছে। বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রে বা আমি যদি মনে করি রোহিঙ্গা পলিসির ক্ষেত্রে আমাদের এই ইন্ডিকেটর, যেটাকে আমি বলি রিয়েল টাইম ইন্ডিকেটর গুলিকে নিয়ে আসা দরকার। এখন এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বললো না অ্যামনেস্টি বললো, সেগুলি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে এই জায়গাতে পারসেপশন গুলি চেঞ্জ হওয়ার পিছনে রেশনাল অ্যাক্টর গুলি কি কি আছে। সুতরাং আপনি যদি বুদ্ধিস্টদেরকে এখন দেখেন, আপনি কি মনে করেন যে বুদ্ধিস্টরা আরাকান আর্মি নিয়ে খুব খুশি আছে, বা আরসা যে বিষয়টা এসছে সেটাকে নিয়ে খুশি আছে, বা তাতমাদকে নিয়ে খুশি আছে? কোনোটা নিয়ে তারা খুশি নেই। তার উপরে যে ইলেকশনটা হয়েছে, সেটাতে আপনি দেখেছেন যে 10টার উপরে স্টেটে এক ধরনের এম্বার্গো ছিল, তারা ভোটই দিতে পারেনি। সুতরাং এই জায়গাতে চীনের যে একটা বিষয় আছে, চীন গত 5 বছর ধরে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট করছে, সিজ ফায়ার থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলি আছে, খুব স্বাভাবিকভাবেই সেগুলিকেও ফ্যাক্টর ইন করতে হবে। ফলে আমাদের অ্যানালিসিস বা আমাদের চিন্তা ভাবনাগুলিতে এই জায়গাগুলি নিয়ে আসা দরকার। আরো চিন্তা করতে হবে যে মানে তার যে একটা বিআরআই বলে একটা বড় ম্যাগনাম ওপাস আছে, এই জিনিসটাকে তারা যদি মানে ম্যাটেরিয়ালাইজ করতে যায়, সুতরাং এখানে যদি একটা কসোভো সিনড্রোম হয়, তার জন্য খুব একটা মানে কন্ডিউসিভ বা খুব একটা কমফোর্টেবল জায়গা না। আর আমি যদি একটু সুকির দিকে তাকাই, সুকির এই ইলেকশনের পরে মোটামুটি এইটা আপনি ধরে নিতে পারেন যে তার যে পরিবারতান্ত্রিক চিন্তা ভাবনা যেগুলি ছিল এবং তার যে প্রেসিডেন্ট হওয়ার যে বিষয়গুলি ছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে জায়গাগুলি ছিল, সেগুলিও মোটামুটি এক হিসেবে শেষ হয়ে গেছে। অন্যদিকে যদি আমি ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থাটা দেখেন এখানে সবকিছুর ক্ষেত্রে এই অ্যানালিসিস গুলি নিয়ে আসা দরকার। যে ইকোনমিক ইন্ডিকেটর যখন ডাউন স্লোপে থাকবে, খুব স্বাভাবিকভাবে আপনার এক্সটার্নাল ইনভেস্টমেন্ট বা এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স গুলি স্বাভাবিকভাবে কমে যাবে। সুতরাং আপনি তো চাবেন না যে আপনি ভ্যাকসিন দিয়ে মানে অন্য জায়গায় গিয়ে আপনি মিলিটারি এক্সপেন্ডিচার করবেন। সুতরাং এইগুলিও কিন্তু চলে আসছে। এই সবকিছু মিলিয়ে যদি আপনি প্রত্যেকটা ইন্ডিকেটরকে আপনি গেম থিওরির মধ্যে নিয়ে আসেন, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে চীন, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কি ধরনের ইকুয়েশন তৈরি হবে, সেটার উপরে এটার সলিউশন তৈরি হচ্ছে। আর লাস্ট যে বিষয়টা হলো যে কতজন ফেরত যাবে বা কিভাবে ফেরত যাবে, সেটা একদমই মানে অবান্তর চিন্তা ভাবনা, যেটা অ্যাম্বাসেডর হক ক্লিয়ারলি বলেছেন। এখানে আসলে মানে কতজন ফেরত যাচ্ছে, একজন ফেরত যাবে না 1000 ফেরত যাবে না 1 লক্ষ ফেরত যাবে, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যে এইখানে ইম্পিটাসটা কি তৈরি হচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে যে একটা বড় ধরনের আশা তৈরি হয়েছে যে তারা ফিরে যেতে চায়, এখানেও আমাদের চিন্তা করা দরকার যে তারা কি আদতে ফেরত যেতে চায় বা তারা কি আসলে আমাদের সাথে থাকতে চায়, তারা কি চিন্তা করছে। এই ফ্যাক্টর গুলির জন্য আমার মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় যতটাই আপনি ফোকাস করুক না কেন, যে মায়ানমার, চায়না, বাংলাদেশ ইকুয়েশন, ইন্ডিয়া, ইউএস, বিচিত্র ধরনের ইকুয়েশন, এর মধ্যে চিন্তা করা দরকার যে আসলে তারা কি চাচ্ছে। সুতরাং সেই জায়গাতে গিয়ে যেটা আমার একটা স্ট্রংগেস্ট সাজেশন ছিল যে ফরেন মিনিস্ট্রির একটা অফিস থাকা উচিত সেই জায়গাতে, যে অবভিয়াসলি টু কোঅর্ডিনেট।
যে মানে কি ধরনের ক্যাম্পে ইকোসিস্টেমগুলি চেঞ্জ হচ্ছে, কিভাবে পারসেপশন চেঞ্জ হচ্ছে, কিভাবে খুব স্বাভাবিকভাবে হোস্ট কমিউনিটির মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, কিন্তু হোস্ট কমিউনিটির উপরে বিরূপ প্রতিক্রিয়াটা হঠাৎ করে কি করে হলো, যেটা অ্যাম্বাসেডর হক ক্লিয়ারলি বলছিলেন যে এটা তো 70s-এও ছিল, 80s-এও ছিল, ইনফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিংলি 40s-এ ছিল। 40s-এ যখন প্রথম গ্রুপ অফ রোহিঙ্গারা আসে তখন কিন্তু চিটাগংয়ের যে কমিশনার ছিল পাকিস্তান আমলে, সেই কমিশনারকে 1 লাখ রুপি দেওয়া হয়েছিল তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য। সুতরাং এটা নতুন কিছু না। সুতরাং আমাদের এই জায়গাতে পররাষ্ট্র নীতি বলেন বা আমাদের যে ইন্টারনাল পলিসিস গুলি বলেন, সেই জায়গাতে আমাদের এখন চিন্তা করতে হবে যে এদেরকে ফেরত পাঠানোর জন্য আমাদের কি কি ধরনের ইম্পিটাস তৈরি করতে হবে। আমি একটা বড় জিনিস মনে করি যে ভাষাঞ্চলে তারা গেছে, তাদেরকে স্কিলস তৈরি করেন, স্কিলস তৈরি করে যখন চীন, মায়ানমার ইকোনমিক করিডোর এই ধরনের বিষয় আসলে ভবিষ্যতে যখন আসবে, বাংলাদেশ ইকোনমিক রিলেশনস যখন তৈরি হবে মায়ানমারের সাথে, সেই সব জায়গাতে তাদেরকে যেন আমরা ফ্যাক্টর ইন করতে পারি। সুতরাং এই ধরনের একটা বড় ধরনের প্ল্যান যে পর্যন্ত না থাকবে, মিডিয়ার রোল যে পর্যন্ত আরো একটু মানে পজিটিভ না হবে, সেই পর্যন্ত কিন্তু একটা প্রবলেমেটিক অবস্থা থাকবে। একটা জিনিস ভুলে গেলে হবে না যে আমরা বিচিত্র ধরনের কমেন্ট কিন্তু করি। কেউ বলছে যে রোহিঙ্গারা খারাপ, কেউ বলছে রোহিঙ্গারা ভালো। আপনার যেটা অ্যাম্বাসেডর হক ক্লিয়ারলি বলেছেন যে যত রকমের আপনি নেগেটিভিটি দিবেন ততই কিন্তু মায়ানমার সরকারের জন্য এগুলি খুব ইম্পিটাস হিসেবে কাজ করবে। সুতরাং আমাদেরও একটু সেন্সিবল হিসেবে চিন্তা করা দরকার যে এই মানে ক্যাম্পগুলিতে যে ধরনের কনফ্লিক্ট তৈরি হচ্ছে, সেটা আমরা আরসা বলি, নন আরসা বলি, যে ধরনের মানে এন্টিটি তৈরি বলি না কেন, যে তাদেরকে যে আসলে বহির্বিশ্বে এক ধরনের নেগেটিভ ভাবে যদি আমি প্রজেক্ট করি, খুব স্বাভাবিকভাবে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আসবে। আপনি যদি মনে করেন যে আমরা তাদেরকে ক্রিমিনাল বলি, আপনি কি মনে করেন যে মায়ানমারের পুরো ফরেন মিনিস্ট্রি মানে নিউ ইয়র্ক থেকে শুরু করে সব জায়গায় গিয়ে বলা শুরু করবে এই তো ক্রিমিনাল, এই ক্রিমিনাল গুলিকেই তো আমরা কথা এক্স্যাক্টলি স্যার। সো এইগুলি সবকিছু মিলিয়ে যে আমাদের নিজস্ব প্রস্তুতি, আমাদের নিজস্ব মিডিয়ার যে এক ধরনের ন্যারেটিভস তৈরি করা, আমাদের যে বিভিন্ন রকমের একটা কনসিস্টেন্ট কমিটমেন্ট দেয়া, এবং সেই জায়গাগুলিতে আমাদের একটা বড় রকমের কাজ করার জায়গা রয়ে গেছে। এখানে যে মাইনুল ভাই আছেন মানে স্ট্রংলি কাজ করেছেন এই জায়গাগুলিতে। আমার মনে হয় যে আমাদের এই পজিটিভ ন্যারেটিভস এবং তাদেরকে যে আমরা স্কিলস দিচ্ছি, এবং আমার অ্যাম্বাসেডর হক যখন ফরেন সেক্রেটারি ছিলেন তখনও কিন্তু উনি স্কিলস এর উপরে প্রচুর কথা বলেছেন। সুতরাং এই জিনিসগুলিকে আপনি নিয়ে আসেন, এইগুলিকে চীন বা মায়ানমারের কাছে পৌঁছে দেন যে হান্ড্রেডস অফ ইয়ার্স ইউ হ্যাভেন্ট গিভেন দেম এনি স্কিলস। এবং সেটা আমার ফরেন মিনিস্ট্রির একটা বড় কাজ হওয়া উচিত যে ভাই আমরা এখন ভাষাঞ্চরে মানে নেগেটিভিটি, ভাষাঞ্চর নিয়ে যে বড় ধরনের নেগেটিভিটি হচ্ছে, সেখানেও একটা বড় কথা হলো যে আমরা তো ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস ডিক্লারেশনের পার্ট, and we are paying money to United Nations, is not we are getting charity out of it. So therefore everybody has the equal responsibility. সুতরাং যে ভাষাঞ্চরে তারা গেছে এবং তারা ক্রিমিনাল হয়ে গেছে বা তাদেরকে আমরা আলাদা আইসোলেট করেছি, এই ধরনের ন্যারেটিভ যাতে না আসে। এবং আমার মনে হয় যে এই মিটিং ইজ এ গুড স্টার্ট, and this meeting should also include a multiple factors, যেমন ধরেন এই পজিটিভ মেসেজিং থেকে শেষ করতে হবে, আমাদের সময় ফুরিয়ে গেছে। জি জি জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যেটা আসলে মূল কথা যে প্রত্যেকজন রোহিঙ্গাকে আমরা যাদেরকে মানবতার কারণে আশ্রয় দিয়েছি তাদের প্রত্যেককে রোহিঙ্গা মিয়ানমারকে ফিরিয়ে নিতে হবে। আজকে যে আলোচনাটা শুরু হলো ইতিবাচকভাবে, সেটা যেন দ্রুত এগিয়ে যে আলোচনাটা সমাপ্তির দিকে, সেই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই।